সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের জীববিজ্ঞান অনলাইন ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আবার অনলাইন ক্লাসে আমরা আজকে চলে এসেছি। আমরা এখন ডিজিটাল ক্লাসে অভ্যস্ত হয়ে পড়েছি, সুতরাং আমাদের এটাকে এনজয় করতে হবে এবং এটি চমৎকার একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়া আমরা সহজেই ক্লাস করে অনুধাবন করতে পারি। তো তোমাদেরকে আজকে যে বিষয়টি আমি পড়াবো সেটি হচ্ছে শৈবাল বিজ্ঞান। স্নাতক প্রথম বর্ষের শৈবাল বিজ্ঞান কোর্সটি আমি পড়াই এবং তোমাদের অনেকগুলো টপিকস অলরেডি শেষ হয়েছে, তার মাঝে অল্প দু একটি টপিকস বাকি আছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি একটি টপিকস নিয়ে আলোচনা করব। আমি ক্লাসে যাওয়ার আগে তোমাদেরকে বলছি যে তোমরা সিলেবাসটি নিয়ে বসো এবং পাঠ্যসূচিগুলো নিয়ে বসো। দেখো, তোমাদের ফাইকোলজি বা শৈবাল বিজ্ঞানের 8 নম্বর টপিকসে শৈবাল নিয়ে আলোচনা আছে। আমরা শৈবাল সংক্রান্ত অনেক আলোচনা অলরেডি করেছি। সেখানে আমরা সাধারণ বৈশিষ্ট্য, তার অর্থনৈতিক গুরুত্ব এবং এরকম বিভিন্ন বিষয়গুলো, ভেজিটেটিভ স্ট্রাকচার, রিপ্রোডাকশন প্রসেসগুলো এবং ফাইটোপ্লাঙ্কটন রিলেটেড অনেকগুলো টপিকস অলরেডি তোমাদের পড়া হয়ে গেছে। তো কিছু শ্রেণীভিত্তিক শৈবাল, আমরা শৈবালের ওই যে পৃষ্ঠের যে শ্রেণীবিন্যাস পড়েছিলাম, সেই শ্রেণীবিন্যাসটা আমরা আগে দেখেছি যে শৈবালকে কি কি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, এবং আমরা আরো দেখেছি যে তাদের সঞ্চিত খাদ্য এবং তাদের যে পিগমেন্ট সিস্টেম, এইগুলোর উপর ভিত্তি করে তাদেরকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তো সেই শ্রেণীভিত্তিক শৈবালগুলোর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস শৈবাল। তো এই ক্ল্যামাইডোমোনাস শৈবালটি হচ্ছে ক্লোরোফাইটা বিভাগের, ক্লোরোফাইটা ক্লাস হচ্ছে এটার, ক্লোরোফাইটা বিভাগ এবং ক্লাস হচ্ছে ক্লোরোফাইসি। সেই ক্লোরোফাইসি ক্লাসের ক্ল্যামাইডোমোনাস শৈবাল নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তো এটা হচ্ছে তোমাদের 213005 কোড নাম্বার, যেটা পেপার কোড, টপিক নাম্বার 8। সিলেবাস দেখো, সেই টপিক 8 এর 2 যেটা সেগমেন্ট, সেখানে হচ্ছে আমরা এই ক্ল্যামাইডোমোনাস শৈবালটা বিষয়ে আলোচনা করার কথা বলছি। তো এখানে যে ছবিটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো যে একটা ওশেন বা সমুদ্রের পানি, সেখানে কিছু সবুজ অংশ দেখা যাচ্ছে মাঝে মাঝে। এগুলো আমরা ওভারঅল দেখছি। ওভারঅল দেখার কারণে এটাকে সবুজ একটা মানে বিস্তৃত একটা অঞ্চল বলে মনে হচ্ছে। তো এরকম প্রচুর শৈবাল রয়েছে। তো এই যে শৈবালটি, এটা মূলত ক্ল্যামাইডোমোনাস শৈবাল। এখানে তুমি কিছু বুঝবে না, জাস্ট তার যে সবুজাভ অংশটা রয়েছে, কারণ এটা ক্লোরোফাইসি শ্রেণীর যে শৈবাল, তাদের ক্লোরোফিল থাকবে এবং তারা সবুজ বর্ণের হবে, এটা স্বাভাবিক। এগুলোকে যদি তুমি ভালো করে অবজার্ভ করো, মাইক্রোস্কোপিক অবজারভেশনে যাও, তখন তুমি তাদেরকে ভালো করে দেখতে পারবে, কারণ এখানে শৈবালগুলো কলোনি আকারে রয়েছে। তো এইখানে হচ্ছে যে একটি ক্ল্যামাইডোমোনাস শৈবালের একটা সেল বা এককোষী ক্ল্যামাইডোমোনাস শৈবালের একটি কোষকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তোমরা জানো যে ক্ল্যামাইডোমোনাস হচ্ছে আদিতম শৈবালগুলোর মাঝে একটি। এর মাঝে কেউ কেউ বলে থাকে যে এই শৈবালের মাঝে কিছুটা প্রাণীর চরিত্র রয়েছে, এই জন্য অনেকে এটিকে মিশ্র শৈবাল বলে থাকে। এই শৈবালের কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত থাকে এবং ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণে এটা অটোট্রফ বা স্বভোজী হয়ে থাকে। উদ্ভিদ বিজ্ঞানীগণ এটাকে এই জন্য উদ্ভিদ হিসেবে চিহ্নিত করেছেন। আবার এর এখানে দেখো আই স্পট বা যে স্টিগমা, যেটা বলা হচ্ছে চক্ষু বিন্দু, এই লাল রঙের, এটার কারণে অনেকে আবার এটাকে বলে থাকে যেটা প্রাণী। যাই হোক, এই ফ্লাজেলা বা তার সচল অবস্থা, এইসব কারণে তাকে অনেকে প্রাণী দাবি করে থাকেন, কিন্তু শৈবাল বিজ্ঞানীরা এবং উদ্ভিদ বিজ্ঞান এটাকে শৈবাল হিসেবেই জানেন। তো এটা মুক্ত স্বাদু পানির একটি শৈবাল। এটি ডোবা, নালা, পুকুর এবং হ্রদে, এমনকি ভিজা মাটিতেও থাকে এবং এটি প্রচুর পরিমাণে জন্মে থাকে। পানিতে এর সংখ্যাধিক্যের কারণে বা পানিতে এর সংখ্যা বেড়ে গেলে
তখন এটা একটা কলোনি তৈরি করে, তখন পুরো অঞ্চলটা সবুজ একটা প্রকৃতির মতো সবুজাভ একটা সে অবয়ব তৈরি করে। এর অনেকগুলো প্রজাতি রয়েছে, বলা হয় থেকে প্রায় 400 প্রজাতি রয়েছে। তো আমি এখন যে ছবিটা তোমাদের দেখাচ্ছি সেই ছবিতে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে যে একটি ক্ল্যামারোমোনাস শৈবালের যে গঠন বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এটা একটা দ্বি ফ্লাজেলা বিশিষ্ট এককোষী সবুজ শৈবাল। এটা দেখো একটা কোষ, এটা ইউনিসেল, হ্যাঁ ইউনিসেলুলার, এবং এইখানে একটা ফ্লাজেলা রয়েছে, হ্যাঁ এরকম ফ্লাজেলা রয়েছে, হ্যাঁ এই ফ্লাজেলা বা হুইপ্লাস আকৃতি ফ্লাজেলা, এই যে ফ্লাজেলাম লেখা আছে সিঙ্গুলার ফর্মে ফ্লাজেলা দুইটি, এই ফ্লাজেলাম বা দুইটি একসাথে ফ্লাজেলা যাকে বলা হচ্ছে আমরা, এটা থাকে সবুজ শৈবাল, এবং এটা অনেকটা হচ্ছে নাশপাতি আকৃতির মতো হতে পারে, পেয়ালা আকৃতি বা নাশপাতির আকৃতির, অনেক ক্ষেত্রে গোলাকার হয়ে থাকে, ডিমের মতো দেখা যাচ্ছে বা ডিম্ব আকৃতির হতে পারে। এটি সাধারণত 20 হতে 30 মাইক্রনের মধ্যে সীমাবদ্ধ থাকে। এবং দেখো যে এইখানে এই আমরা যদি দেখি এটা হচ্ছে সেল মেমব্রেন বা কোষ প্রাচীর, তারপরে দেখো এখানে স্টার্চ গ্রেইন রয়েছে, গ্রেনিউলার অংশ দানাদার, এগুলোকে আমরা পাইরিনয়েডস বলছি। আর এই পেয়ালা আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে, এই যে ক্লোরোপ্লাস্ট গুলো এগুলো বলা হচ্ছে এই ক্লোরোপ্লাস্ট, এইখানে দেখো পেয়ালা শেপ, হ্যাঁ কাপ শেপ ক্লোরোপ্লাস্ট রয়েছে, এবং একেবারে ভিতরে তার নিউক্লিয়াস রয়েছে যে কালো এই অংশটা হচ্ছে তার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারপাশে গোলজি অ্যাপারাটাস রয়েছে বা গোলজি বডি রয়েছে, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত থাকে। এবং এই যে কোষ আমরা যেটাকে ক্লোরোপ্লাস্ট বলেছি সেই ক্লোরোপ্লাস্ট গুলো কিন্তু থাইলাকয়েড মেমব্রেন দ্বারা আবৃত থাকে, এবং এর ভিতরে এই যে আমরা যেটাকে পাওয়ার হাউস বলে জানি সেই মাইটোকন্ড্রিয়া থাকে, এবং এখানে এই আই স্পট রয়েছে। আর এখানে দুইটি ভ্যাকিউল রয়েছে একটু পেস্ট কালারের, যেটাকে বলতেছিলাম থেকে কন্ট্রাক্টাইল ভ্যাকিউলস বলা হচ্ছে। আর এটা হচ্ছে একটা গ্র্যানিউল, হ্যাঁ ভ্যাকিউলের মতোই, হ্যাঁ এটা হচ্ছে কোষ গহ্বরের মতোই, কিন্তু এটা গ্র্যানিউল আকৃতির, হ্যাঁ স্টোরেজ হবে, এটা স্টোর করার কাজে ব্যবহার করে থাকে। তো আমরা যদি বলি তাহলে যে একটি ক্ল্যামাইডোমোনাস ডিফ্লাজেলের বিশিষ্ট এককোষী সবুজ শৈবাল, এটি গোলাকার ডিম্বাকার অথবা নাশপাতির আকৃতির মতো হয়ে থাকে, এবং 20 হতে 30 মাইক্রনের মধ্যে এটার রেঞ্জ থাকে, এবং এই কোষ প্রাচীরটি সেলুলোজ নির্মিত এবং স্বচ্ছ প্রাচীর থাকে, কিছুটা শক্ত থাকে। এই সেলুলোজ নির্মিত প্রাচীরের বাইরে কোনো কোনো ক্ষেত্রে একটা পেকটিনের পাতলা আবরণ স্তর থাকতে পারে। কোষ প্রাচীরের অভ্যন্তরে প্লাজমা মেমব্রেন থেকে, যেটা সাইটোপ্লাজমকে আবৃত করে রাখে, এবং এর অভ্যন্তরে একটি নিউক্লিয়াস রয়েছে এবং একাধিক পাইরিনয়েড রয়েছে, পেয়ালা আকৃতির ক্লোরোপ্লাস্ট রয়েছে, এবং লাল রঙের আমরা চক্ষুবিন্দু বা আই স্পট বলে থাকি, এবং এর সাইটোপ্লাজমে আবদ্ধ এই আই স্পটটি। তো এইভাবে একটি ক্ল্যামাইডোমোনাস তার দৈহিক গঠনটাকে বিকশিত করে থাকে। আমরা তাহলে ক্ল্যামাইডোমোনাসের দৈহিক গঠনটা এখান থেকে ভালো করে দেখে ছবিটা এঁকে বুঝে তারপরে করব। তো এই শৈবালটার যদি বৈশিষ্ট্য আমরা বলতে চাই তাহলে বলতে পারি এটা আদিতম একটি এককোষী শৈবাল। আর এটাকে যদি আমরা একটু সাইন্টিফিক্যালি তার ট্যাক্সোনমি বলতে চাই তাহলে আমরা বলতে পারি যেটা বিভাগ বা ফাইলাম যেটা সেটা হচ্ছে ক্লোরোফাইটা, তারপরে ক্লাস হচ্ছে ক্লোরোফাইসি, অর্ডারটা হচ্ছে ভলভোক্যালিস, এবং তার ফ্যামিলি হচ্ছে ক্ল্যামাইডোমোনাসিয়ে, এবং তাকে জেনাস হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। যেহেতু আর অনেকগুলো প্রজাতি রয়েছে সেক্ষেত্রে আমরা স্পিসিস হিসেবে ক্ল্যামাইডোমোনাস এসপি বলছি। এখানে অনেক রকম প্রজাতি থাকতে পারে, তুমি তোমার যে প্রজাতিগুলোর নাম জানো যদি পুরো সাইন্টিফিক নেম লিখতে চাও তাহলে সেক্ষেত্রে সে প্রজাতির নাম দিতে পারো। তো এটার একটা থ্যালাস, এককোষী থ্যালাস আমরা অলরেডি দেখেছি, এবং এটা দুইটা ফ্লাজেলা থাকে, যে দ্বিফ্লাজের বিশিষ্ট নাশপাতি আকৃতির বৈশিষ্ট্য, ক্লোরোপ্লাস্ট গুলো প্যারা আকৃতির থাকে, এবং এই দ্বিফ্লাজেলা বিশিষ্ট যে জোস্পোর এটার মাধ্যমে তার অ্যাসেক্সুয়াল বা অযৌন জনন ঘটিয়ে থাকে। আর যৌন জননটা হচ্ছে তার আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং ওগ্যামাস এই তিনটি ধরনের হয়ে থাকে। আর প্রতিটি কোষে দুইটি সংকোচনশীল গহ্বর থাকে, যেটা আমরা যে একটু আগে বলেছি, পেস্ট কালার একটা সংকোচনশীল গহ্বর দেখেছিলাম কন্ট্রাক্টাইল ভ্যাকিউলস, আর একটা দেখেছিলাম গ্র্যানিউলার, আর একটি চক্ষুবিন্দু থাকে। আর এরা প্রতিকূল পরিবেশে পা মেলা দশা বিরাজ করতে পারে। পা মেলা দশা হচ্ছে তাদের একটি মানে সাময়িকভাবে নিজেদেরকে প্রতিকূল পরিস্থিতিতে টিকে রাখার একটি দশা, তোমরা জানো পা মেলা দশা কি। তো এই ক্ল্যামাইডোমোনাসের ইংলিশে এখানে বৈশিষ্ট্যগুলো লেখা আছে, যেটা অলরেডি আমি একটু আগে বলেছি, তোমরা কেউ পড়তে চাইলে এটা দেখে নিতে পারো। আমরা ক্ল্যামাইডোমোনাসের রিপ্রোডাকশন দেখব, প্রজনন দেখব। তো প্রতিটি প্রজাতিরই প্রজনন রয়েছে। সেই প্রজননটা হচ্ছে কি, যখন প্রজাতি তার নিজের মতো বংশধর সৃষ্টি করে তখনই সেটা হচ্ছে প্রজনন বা জনন। এই প্রজননের ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে জীব তার অস্তিত্ব রক্ষার্থে, তার ভবিষ্যৎ বংশধর রক্ষার জন্য
এই প্রজননের ব্যাপারটি জড়িত থাকে। তোমরা প্রজনন বুঝো, রিপ্রোডাকশন, সেক্ষেত্রে একটি ভিন্নধর্মী দুটি গ্যামেট থাকবে, মেল গ্যামেট ফিমেল গ্যামেট, তাদের একত্রিত হবে, মিলিত হওয়ার ফলে জাইগোট তৈরি হবে এবং জাইগোট থেকে নতুন করে নতুন প্রজন্ম তৈরি হবে। এই প্রক্রিয়াটাই আমরা জনন। কিন্তু এই শৈবালের ক্ষেত্রে অনেক রকম জনন রয়েছে, তোমরা জানো, অযৌন জনন, তাদের দৈহিক প্রক্রিয়া যে নট সেক্সুয়ালি, অ্যাসেক্সুয়ালি যে রিপ্রোডাকশনটা হয় সেটাকে আমরা অযৌন জনন বলে থাকি। আবার এই অযৌন জননের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, তার মধ্যে তারা শৈবাল মূলত স্পোরের মাধ্যমে তার এই অযৌন জননগুলো সম্পন্ন করে থাকে। বিভিন্ন রকম স্পোর রয়েছে, আমি তোমাদের ক্লাসে স্পোরগুলো সম্পর্কে বলেছিলাম, সেগুলো তোমাদের মাথায় থাকার কথা। একটু মনে করার চেষ্টা করো যে কি কি ধরনের স্পোরের মাধ্যমে শৈবাল তার অযৌন জনন সম্পন্ন করে থাকে। আবার যৌন জননের ক্ষেত্রেও তার কিছুটা প্রক্রিয়া রয়েছে, বিভিন্ন রকম ওয়ে রয়েছে, সেই ওয়েগুলো আমরা জানি। তো এই ক্ল্যামাডোমোনাসের ক্ষেত্রে আমরা দেখবো যে তারা অযৌন জননের ক্ষেত্রে কি কি প্রক্রিয়া অযৌন জনন সম্পন্ন করে থাকে। সেটা হচ্ছে অযৌন জননের ক্ষেত্রে তারা জোস্পোর বা চলরেণু এর সাহায্য করতে পারে, অ্যাপ্লানোস্পোর এবং হিপনোস্পোর আর পামেলা দশা, এই কয়টি প্রক্রিয়াতে ক্ল্যামাডোমোনাস মূলত তার প্রজনন প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকে। চলরেণু কি তোমরা জানো? চলরেণু বা জুস্পোর, অর্থাৎ এইটা একটা বিশেষ ধরনের স্পোর থাকবে যেটা শৈবাল থেকে প্রডিউস হচ্ছে, সেই শৈবালের ফ্লাজেলা থাকবে এবং সেই ফ্লাজেলার মাধ্যমে এইটি কি করতে পারে, সে তার চলন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে এবং এই চলন কাজে ফ্লাজেলা তাকে সাহায্য করে। এই ধরনের স্পোরের মাধ্যমে যে প্রজননটা হয়ে থাকে সেটাকে আমরা চলরেণু বলে থাকি। তো ওই ক্ল্যামাডোমোনাসের ক্ষেত্রে এরকম চলরেণুর মাধ্যমে বা সমদৈর্ঘ্য বিশিষ্ট ফ্লাজেলা সৃষ্টির মাধ্যমে যে স্পোরগুলো প্রডিউস হচ্ছে, সেই স্পোর পরবর্তীতে অঙ্কুরিত হয়ে নতুন প্রজন্ম তৈরি করছে। অ্যাপ্লানোস্পোর ও হিপনোস্পোর যেটা, সেটা হচ্ছে যে কখনো কখনো ক্ল্যামাডোমোনাসের কোষটি তার ফ্লাজেলাটাকে গুটিয়ে নেয়, অর্থাৎ ফ্লাজেলাটাকে সে গুটিয়ে নিচ্ছে, ফ্লাজেলাকে ইনএক্টিভ করেছে এবং তার প্রোটোপ্লাস্টটাকেও সে সামান্য সংকুচিত করে ফেলে এবং তার পাতলা প্রাচীর দ্বারা আবৃত একটা, তখন সে অ্যাপ্লানোস্পোর তৈরি করে, অর্থাৎ এখন এটি আর চলন ক্ষমতা সম্পন্ন নেই, এটি অ্যাপ্লানোস্পোরে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ তার ফ্লাজেলাটাকে সে গুটিয়ে নিয়ে এসে অ্যাপ্লানোস্পোর তৈরি করছে। এই অ্যাপ্লানোস্পোর তখন পরবর্তীতে সে অঙ্কুরিত হয়ে একটি নতুন প্রজন্ম তৈরি করছে। এইভাবে অ্যাপ্লানোস্পোর এবং হিপনোস্পোর তৈরি হয়ে যে নতুন প্রজন্ম তৈরি করছে সেটাকে বলতেছি আমরা অ্যাপ্লানোস্পোর এবং হিপনোস্পোরের মাধ্যমে শৈবালের প্রজনন। আর পামেলা দশা তোমরা জানো যে যে কোনো জীব বা অর্গানিজম যদি তার প্রতিকূল পরিবেশে, অর্থাৎ এই ক্ল্যামাডোমোনাস যখন তার প্রতিকূল পরিবেশে তার সচল কোষগুলো বা ফ্লাজেলাগুলোকে হারিয়ে সে নিশ্চল হয়ে পড়বে, তখন তার কোষটা অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন করবে, অর্থাৎ ওইখানে কোষ বিভাজন করবে, অর্থাৎ দ্বিবিভাজন করবে, তখন দুইটি অথবা চারটি, চারটি থেকে আটটি, এভাবে সে অনেকগুলো অপত্য প্রোটোপ্লাস্ট তৈরি করে নেবে। এই প্রোটোপ্লাস্ট গুলো ওই মাতৃকোষের প্রাচীরের ভিতরেই আবদ্ধ অবস্থায় অবস্থান করবে এবং ওই প্রাচীরটি তার চারপাশে একটা পিচ্ছিল আবরণ তৈরি করবে, অর্থাৎ প্রতিকূল পরিবেশটাকে সে, এই প্রতিবন্ধকতাটাকে সে জয় করার জন্য একটি পিচ্ছিল আবরণ তৈরি করে একটা কলোনি ফর্ম করে থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত। এই যে দশা, এটাকে আমরা বলেছি পামেলা দশা। এই পামেলা দশা পরবর্তীতে প্রতিকূল পরিবেশটা অনুকূল হয়ে গেলে তখন এই পিচ্ছিল আবরণটা বিদীর্ণ করে তখন প্রতিটি কোষ বা প্রতিটি প্রোটোপ্লাস্ট বাইরে বের হয়ে এসে নতুন নতুন প্রজন্ম তৈরি করতেছে। এটা হচ্ছে আমার পামেলা দশা। এই পামেলা দশার মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়ায় শৈবাল তার কার্যটা সম্পন্ন করে থাকে, অর্থাৎ অযৌন প্রজনন কার্যটা সম্পন্ন করে থাকে। এখন যৌন জননের ক্ষেত্রে আমরা যেটা জানি যে গ্যামেট সৃষ্টির মাধ্যমে সাধারণত যৌন জনন সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ এই গ্যামেট সৃষ্টির জন্য আমার অবশ্যই দুটি পৃথক গ্যামেট লাগবে, একটা মেল গ্যামেট, একটা ফিমেল গ্যামেট। এই ক্ষেত্রে আমরা একটাকে পজিটিভ এবং একটা নেগেটিভ হিসেবে ধরে নিয়ে আমরা মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট চিন্তা করব। এটি তিন প্রক্রিয়াতে হয়ে থাকে, একটা হচ্ছে আইসোগ্যামাস, মানে সমান সমান গ্যামেটের মাধ্যমে সমগ্যামীয় প্রক্রিয়া, আর অ্যানাইসোগ্যামাস হচ্ছে যেটা বিষমগ্যামীয় প্রক্রিয়া, আর একটা হচ্ছে ওগ্যামাস বা এটাই ছোট বড় গ্যামেটের ব্যাপার থাকে, সেটা তোমরা জানো ওগ্যামাস প্রজনন প্রক্রিয়াটা কি। এইভাবে যৌন জনন প্রক্রিয়া সে সম্পন্ন করে থাকে। অর্থাৎ সমগ্যামীর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে এই ক্ষেত্রে গ্যামেট গুলো, অর্থাৎ
যে দুইটি গ্যামেট প্রজনন প্রক্রিয়া পার্টিসিপেট করবে তারা দুইটি হচ্ছে আকৃতি প্রকৃতিতে একই রকম, এই জন্য এটাকে আমরা আইসোগ্যামাস বলে থাকি। অর্থাৎ প্রতিটি গ্যামেটের সমগ্রভাবে দুটি সমদৈর্ঘ্য বিশিষ্ট ফ্লাজেলা থাকবে এবং গ্যামেট এনজাইম হতে বের হয়ে এই আইসোগ্যামেট গুলো পানিতে সাঁতার কাটতে থাকবে। তারপর দুইটি আইসোগ্যামেট তাদের ফ্লাজেলা যুক্ত মাথায় সংযুক্ত একটি জাইগোট সৃষ্টি করবে। এটা একটা তাদের মিলন প্রক্রিয়া। সমগ্যামীয় প্রজাতিগুলো সহবাসী হতে পারে অথবা ভিন্নবাসী হতে পারে। তো ব্যাপারটি আমরা খেয়াল করলাম। এখন দেখি আমরা যে বিষমগ্যামীয় বা অ্যানাইসোগ্যামাসের ক্ষেত্রে কি হয়। এই ক্ষেত্রে যে দুটি পৃথক গ্যামেট বা বিষমগ্যামীয় দুটি গ্যামেট একে যৌন মিলনে লিপ্ত হবে, সেক্ষেত্রে দুটি ভিন্ন আকারের গ্যামেটের মিলন হবে, দুটি ভিন্ন আকারের গ্যামেট হবে। অর্থাৎ পুং গ্যামেট এনজাইম বিভাজনের ফলে 8টা অথবা 16টা মাইক্রোগ্যামেট এবং স্ত্রী গ্যামেট এনজাইমের প্রোটোপ্লাস্ট বিভাজনের ফলে 2টি অথবা 4টি ম্যাক্রোগ্যামেট, একজন মাইক্রোগ্যামেট আরেকজন মাইক্রোগ্যামেট। পুং গ্যামেট এনজাইম থেকে যেটা বিভাজিত হয়ে নতুন গ্যামেট তৈরি হবে সেটা হচ্ছে আমার মাইক্রোগ্যামেট, তবে 16টা, 8টি অথবা 16টা। আর স্ত্রী গ্যামেট এনজাইম এটার বিভাজনের ফলে যে নতুন গ্যামেটটা হবে সেটা 2টি অথবা 4টি হবে, কিন্তু এরা হবে ম্যাক্রোগ্যামেট। এই দুইটি ভিন্ন ধরনের মাইক্রো এবং ম্যাক্রোগ্যামেটের মিলনের ফলে একটা জনন সম্পন্ন হয়, সেটাকে আমরা বিষমগ্যামীয় বা অ্যানাইসোগ্যামাস প্রজনন বলতে পারি। আর ওগ্যামাস সেটা তোমরা জানো যে এই ক্ষেত্রে একটি বড় থাকবে, একটি ছোট থাকবে, একটি সচল থাকবে আর একটি নিশ্চল থাকবে, দুই ধরনের গ্যামেট থাকবে। অর্থাৎ পুং গ্যামেট এনজাইমের প্রোটোপ্লাস্টটি বিভক্ত হয়ে 8টি অথবা 16টি অথবা কোনো কোনো ক্ষেত্রে 32টি সচল পুং গ্যামেট সৃষ্টি করে, সচল এবং ছোট হবে। এটা আমরা আগে জানি মাইক্রোগ্যামেট। পক্ষান্তরে স্ত্রী গ্যামেট এনজাইম হতে একটি মাত্র নিশ্চল স্ত্রী গ্যামেট সৃষ্টি হবে এবং এটি আকৃতিতে বড় হবে, যেটাকে ম্যাক্রোগ্যামেট বলা হয়। এই সচল পুং গ্যামেট যখন নিশ্চল স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হচ্ছে তখন যে প্রক্রিয়াটি হয় সেটাকে আমরা ওগ্যামাস প্রজনন বা জনন বলে থাকি। এটিকে ওগ্যামীয় বলা হয়। তো এইভাবে সেটা আইসোগ্যামাস হোক, অ্যানাইসোগ্যামাস হোক আর ওগ্যামাস হোক, এই ভিন্ন ভিন্ন ওয়েতে হলেও ওরা ফাইনালি যেটা প্রডিউস করছে সেটা হচ্ছে জাইগোট। এই বিভিন্ন প্রকারের জননে দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনের ফলে একটা ডিপ্লয়েড কোষ সৃষ্টি হবে, যেটাকে আমরা বলি জাইগোট। এই জাইগোট কিছুক্ষণ সাঁতার কাটার পর ফ্লাজেলাটাকে হারিয়ে সে পুরো একটা প্রাচীর দিয়ে, একটু স্থূল প্রাচীর দিয়ে নিজেকে আবৃত করে ফেলে এবং তখন এটার নাম হয়ে যায় জাইগোস্পোর। এই জাইগোস্পোর কিছু সময়ের জন্য রেস্টিং স্টেজে থাকে, বিশ্রাম গ্রহণ করে। বিশ্রাম দশাটার অবসানের পর এই জাইগোস্পোরের প্রোটোপ্লাস্ট বিয়োজন বিভাজন পদ্ধতি অর্থাৎ মিওসিস বিভাজন পদ্ধতিতে 4টি হ্যাপ্লয়েড অপত্য প্রোটোপ্লাস্টের জন্ম দেয়। প্রজাতিভেদে এই প্রতিটি জাইগোস্পোর হতে 8টি, 16টি অথবা 32টি পর্যন্ত অপত্য প্রোটোপ্লাস্টের জন্ম হয়ে থাকে। প্রতিটি অপত্য প্রোটোপ্লাস্টের সমগ্রভাবে 2টি সমদৈর্ঘ্য ফ্লাজেলার সৃষ্টি হয়। দ্বিফ্ল্যাজেলা বিশিষ্ট এই প্রতিটি অপত্য প্রোটোপ্লাস্টটি এক একটি চলরেণুতে রূপান্তরিত হয় বা পরিণত হয়। জাইগোস্পোরের প্রাচীর বিদীর্ণ করে এই চলরেণুগুলো ফাইনালি মুক্ত হয়ে প্রত্যেকটি বর্ধিত হয়ে একটি ক্ল্যামাইডোমোনাস গঠন করে। অর্থাৎ এইভাবে একটি পরিপূর্ণ ক্ল্যামাইডোমোনাস তৈরি হচ্ছে এবং একটি প্রোটোপ্লাস্ট থেকে অনেকগুলো অর্থাৎ 32টি করে তৈরি হচ্ছে। তারপর এরা প্রকৃতিতে বা তার আবাসস্থলে ছড়িয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটি আবার পুনরাবৃত্তি হতে থাকে। যখন পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ একটি ক্ল্যামাইডোমোনাস তার ম্যাচুরিটি অর্জন করবে তখন সে আবার আগের প্রক্রিয়াটা অবলম্বন করবে এবং এইভাবে একটা চক্র চলতে থাকবে, যেটাকে আমরা লাইফ সাইকেল বলে থাকি বা জীবন চক্র বলে থাকি। এইভাবেই মূলত ক্ল্যামাইডোমোনাস তার জীবন চক্র সম্পন্ন করে থাকে। তোমরা এখানে সুন্দরভাবে এই ফ্লো চার্টটি দেওয়া আছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি এতক্ষণ যে জিনিসটি ব্যাখ্যা করেছি সেটা এখানে স্পষ্টভাবে বলা আছে। দেখো এখানে যে প্যারেন্ট সেল থেকে ডিভাইড হয়ে মাইটোটিক্যালি বা মাইটোসিস ডিভিশনের মধ্যে 32টা অপত্য কোষ তৈরি হলো এবং এরা প্রত্যেকে পরে আবার কি দুটি ভিন্ন ভিন্ন গ্যামেটে তৈরি হচ্ছে। আমরা এখানে এটা পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ একটা পুং গ্যামেট একটা স্ত্রী গ্যামেট হিসেবে চিন্তা করতেছি। তারপর তাদের ফ্লাজেলা ব্যাপারটি চলে আসছে এবং এখানে দেখো যে দুইটি ফ্লাজেলার মাধ্যমে তাদের গ্যামেটের ফিউশন হচ্ছে এবং ফিউশনের পরে তারা
জাইগোট তৈরি করতেছে, জাইগোট থেকে এখানে জাইগোস্পোর হচ্ছে, জাইগোস্পোরের ভিতরে আবার ডিভিশন হচ্ছে, ডিভিশন হয়ে আবার নতুন করে প্রডিউস হচ্ছে। এইভাবে এই প্রক্রিয়াটা হচ্ছে তাদের যৌন জনন প্রক্রিয়া। এটুকু হচ্ছে যৌন জনন প্রক্রিয়া, অর্থাৎ এই অঞ্চলটার বাইরে, এটা যে সেক্সুয়াল লেখা আছে এখানে যৌন প্রজনন প্রক্রিয়া, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে যৌন প্রজনন প্রক্রিয়া, আর এই অংশটা হচ্ছে তার অযৌন জনন প্রক্রিয়া। এখানে আরেকটু ক্লিয়ার করে দেওয়া আছে, দেখো যে কিভাবে মাইটোসিস ডিভিশন হচ্ছে, ডিভিশন হওয়ার পরে তারপর জাইগোস্পোর গ্যামেট গুলো কিভাবে তৈরি করছে, হ্যাপ্লয়েড গ্যামেট, এবং সেই হ্যাপ্লয়েড গ্যামেটের মাঝে মিলন হচ্ছে, মিলন হয়ে তাদের নতুন গ্যামেট তৈরি হচ্ছে, সেই নতুন গ্যামেট থেকে আবার প্লাজমোগ্যামিক ক্যারিওগেমি, অর্থাৎ প্রথমে প্রোটোপ্লাজমের ফিউশন হয় এবং তারপরে নিউক্লিয়াসের ফিউশন হয়। জন্য একটাকে প্লাজমোগ্যামি বলা হচ্ছে, এটাকে ক্যারিওগেমি বলা হচ্ছে। দুই ধরনের ফিউশনের ফলে তারা একটি জাইগোট তৈরি করে। এই জাইগোট হচ্ছে ডিপ্লয়েড, এর আগে বলা হচ্ছিল হ্যাপ্লয়েড। এই জাইগোট ডিপ্লয়েড কোষ থেকে জাইগোস্পোর তৈরি হচ্ছে, এই জাইগোস্পোরের ভিতরে আবার ডিভিশন হচ্ছে, মিওসিস সেল ডিভিশনের পরে তাদের যে অপত্য কোষগুলো প্রডিউস হচ্ছে। তারপরে তারা আবার পরবর্তীতে এক একটা স্ট্রেন হিসেবে, এটা হচ্ছে প্লাস স্ট্রেন বা পজিটিভ স্ট্রেন, এটা পোং গেমেট বলতে পারো, মাইনাস স্ট্রেন বা নেগেটিভ স্ট্রেন যেটা, এটাকে তুমি স্ত্রী গেমেট বলতে পারো, দুটি গেমেটকে আলাদা বলতে পারো। এরা আবার সেই প্রোটোপ্লাস্টের মাধ্যমে মাইটোসিস বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বাড়াচ্ছে এবং এই প্রক্রিয়া পুনরাবৃত্তি চলছে। এইটাই হচ্ছে ক্লামাইডোমোনাসের মূলত লাইফ সাইকেল। তো আমরা অলরেডি যদি সামারাইজ করি তাহলে দেখতে পাচ্ছি যে ক্লামাইডোমোনাস কি কি প্রক্রিয়ায় তার বংশবৃদ্ধি করে থাকে। অ্যাসেক্সুয়াল বা অযৌন প্রজনন কিভাবে হতে পারে, চলোরেণু বা জুস্পোরের মাধ্যমে, অ্যাপ্লানোস্পোর বা হিপনোস্পোরের মাধ্যমে হতে পারে, এবং পামেলোদোসের মাধ্যমে হতে পারে। আর যদি সে যৌন প্রজনন সংঘটিত করে সেক্ষেত্রে সে আইসোগ্যামাস হতে পারে, অ্যানাইসোগ্যামাস হতে পারে, ওগ্যামাস হতে পারে। আইসোগ্যামাস কি, যখন গ্যামেট দুটি তাদের ফ্লাজেলা সহ আকৃতি প্রকৃতিতে একই রকম থাকবে তখন সেটাকে আমরা আইসোগ্যামাস বলছি। আর যখন গ্যামেট গুলো ভিন্ন রকম হচ্ছে তখন সেটাকে অ্যানাইসোগ্যামাস বলছি। আর যখন ওগ্যামাস হচ্ছে তখন বলতেছি কি যে একটি বড় নিশ্চল স্ত্রী গ্যামেটের সাথে যখন একটি ছোট সচল কোন গ্যামেটের মিলন সম্পন্ন হচ্ছে, অর্থাৎ এই ধরনের গ্যামেটের মিলনের প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ওগ্যামাস প্রজনন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সংযুক্ত থাকার জন্য। সবাই নিয়মিত পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিজের কাজগুলো নিজে গুছিয়ে রাখবে। সিলেবাস ধরে ধরে টপিকস গুলো পড়তে থাকো, জ্ঞান অর্জনের জন্য পড়তে থাকো, বোঝার জন্য পড়তে থাকো, এবং প্রকৃতির অনেক কিছুর সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করো, দেখবে তোমার ভালো লাগবে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।